সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে ভেক্টর r ইকুয়াল টু ভেক্টর r অফ s রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হল রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0। এই প্রশ্নটি এসেছে বিগত 2018, 16, 13, 10, 8, 5 অর্থাৎ এই বছর আসার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমাদের এই প্রশ্নটি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আমরা এটার প্রমাণ শুরু করি। তাহলে আমাদের এখান থেকে মূলত দুইটা জিনিস অ্যাকচুয়ালি বের করতে হবে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে যথেষ্ট শর্ত। তো আগে আমরা প্রয়োজনীয় শর্ত বের করব, তারপরে হচ্ছে আমরা যথেষ্ট শর্ত বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণ প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত। তো প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে আমরা ধরি ভেক্টর r ইকুয়াল টু ভেক্টর r অফ s রেখাটি সরলরেখা নির্দেশ করে। রেখাটি সরলরেখা নির্দেশ করে, মানে আমরা ধরে নিলাম, ঠিক আছে, এই রেখাটা একটা সরলরেখা। তো আমাদের প্রমাণ করতে হবে যে রেখাটির, মানে প্রমাণ করতে হবে, আমাদের লিখতে হবে প্রমাণ করতে হবে যে রেখাটি উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো সরল রেখার সমীকরণকে ভেক্টর r ইকুয়াল টু ভেক্টর a s প্লাস ভেক্টর b আকারে লেখা যায়। যেখানে আমাদের a এবং b হচ্ছে ধ্রুবক। a b হলো আমাদের ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, ঠিক আছে? আমাদের এই সরল রেখাটার a এবং b হচ্ছে আমাদের ধ্রুবক। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই সরল রেখাটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখব যে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা এখন এটাকে কি করব? s এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি হবে? d বাই ds ভেক্টর r ইকুয়াল টু d বাই ds, এটা হবে। এবার হচ্ছে যে আমাদের যদি আমরা s এর সাপেক্ষে r কে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এটা হবে কি? বা r ভেক্টর প্রাইম, আর আমাদের এসটা যেহেতু এস এর সাপেক্ষে করবো তাহলে কি থাকবে? শুধু এ থাকবে, আর এটা কনস্ট্যান্ট যেহেতু তাহলে 0 চলে আসবে। তাহলে আমাদের শুধু হবে কি? শুধু হবে আমাদের এ। তাহলে আমাদের আর প্রাইম ইকুয়াল টু কি পেলাম? এ পেলাম, মানে এ ভেক্টর পেলাম। এখন হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু আমাদের একটা সূত্র আছে যে টি, যেহেতু আমাদের এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি যে আর প্রাইম ইকুয়াল টু টি হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা একটা সূত্র। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, এই যে মানটা পাইছি এটাকে আমরা এখন আবার অন্তরীকরণ করব। কি করব? আবার অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে। তাহলে আমরা লিখব আবার
এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ওকে, কোনটাকে করব? এটাকে করব। হ্যাঁ, তাহলে আমাদের আসবে এটা এরকম হবে, ডি বাই ডিএস টি ইকুয়াল টু ডি বাই ডিএস এ। তাহলে আমরা যদি এস এর সাপেক্ষে এটাকে করি তাহলে এটা কি হয়ে যাবে? টি প্রাইম হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের কি, যেহেতু এস এর সাপেক্ষে করতেছে, আমাদের এখানে এস যুক্ত কোনো কিছু নাই, তাহলে এটা আমার কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে আমাদের এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের অন্তরীকরণ কি হবে? 0 হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এই যে টি প্রাইম, এই টি প্রাইম সমান সমান আমাদের সূত্র হচ্ছে কাপ্পা এন ইকুয়াল টু 0। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি পাশে সাইড নোট হিসাবে, কাপ্পা এন। এটা হচ্ছে আমাদের টি প্রাইমের সূত্র, যেগুলো আমরা প্রথম ক্লাসেই শিখছি। ওকে, এবার আমরা জাস্ট উভয় পাশে মডুলাস নিচ্ছি, উভয় দিকে কি নিচ্ছি? মডুলাস নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমাদের টি প্রাইম এটা মানে আর কি 0-র নিচে তুমি চাইলে এটা শূন্য ভেক্টর দিয়ে আর কি প্রকাশ করতে পারো, বা তুমি 0 দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিচে দাগ বা ভেক্টর চিহ্ন না দিলেও হবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে কাপ্পা ইকুয়াল টু 0 আমার প্রমাণ করার দরকার, তো আমি এখান থেকে আমাদের এন এর যে মানে এখানে যে এন যেটা আছে, ঠিক আছে, আমাদের এই এনটার মানটা আমরা বাদ দিব, মানে এই মানটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি কাপ্পা ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি প্রমাণে কিন্তু এটাই চাইছিল যে কাপ্পা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের এই সরলরেখাটা কি হবে? এই যে এই সরলরেখাটা হবে। ঠিক আছে, এটা হলো আমাদের প্রয়োজনীয় শর্ত। তো আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের যথেষ্ট শর্ত আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা আবার এবার লিখব যে যথেষ্ট সত্য, যথেষ্ট শর্ত। তো যথেষ্ট শর্তের ক্ষেত্রে আমরা আবার ধরে নিব, মানে এবার হচ্ছে উল্টাভাবে আর কি এটাকে প্রমাণ করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে ধরি ভেক্টর আর ইকুয়াল টু ভেক্টর আর অফ এস, রেখার সকল রেখার উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে যা সরলরেখা, প্রমাণ করতে হবে যা কি সরলরেখা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে কাপ্পা ইকুয়াল টু কি পেলাম? 0 পাইছি। তাহলে আমরা একই রকম ভাবে এবার হচ্ছে কি, যেমন আমাদের এই যে আমি বলছিলাম যে উল্টা দিকে যাব আর কি। ঠিক আছে, তাহলে কাপ্পা আমি যখন এটা সমান সমান 0 লিখছিলাম তখন তাহলে কাপ্পার পরিবর্তে আমরা এখন এটার সাথে আমরা কি করব? জাস্ট n গুণ করে দিব। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? ভেক্টর চলে আসবে। ঠিক আছে, মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, কাপ্পা n ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0 ভেক্টর বা 0 ভেক্টর। তাহলে এই পুরোটা সমান সমান আমাদের কি? পুরোটা সমান সমান হচ্ছে আমাদের টি প্রাইম। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি আমার? 0 ভেক্টর। আচ্ছা, এবার হচ্ছে টি প্রাইম সমান সমান কি আমার? টি প্রাইম সমান সমান হচ্ছে, টি প্রাইম সমান সমান আমরা লিখে ফেলছিলাম এর আগে যে আর প্রাইম সমান সমান হচ্ছে, দেখো এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। যদি আমরা জানি যে আর প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি, আর প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি টি, তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি হবে? তাহলে টি প্রাইম ইকুয়াল টু হবে, তাহলে টি প্রাইম ইকুয়াল টু হবে, টি প্রাইম ইকুয়াল টু হবে আর ডাবল প্রাইম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা টি প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর ডাবল প্রাইম ইকুয়াল টু কি? 0। তাহলে আমরা এখন এটাকে যদি সমাকলন করি, কি করি? সমাকলন করি। কোনটাকে সমাকলন করব? এই যে আর ডাবল প্রাইম ইকুয়াল টু 0 যেটা আছে, এটাকে আমরা এখন করব সমাকলন। সুতরাং আর ডাবল প্রাইম ইকুয়াল টু 0
কে এস এর সাপেক্ষে সমাকলন করি, মানে ইন্টিগ্রেশন করি আর কি, ঠিক আছে। তাহলে যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে আমাদের হবে কি, হবে হচ্ছে আমার একটা প্রাইম কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমাদের এটা হবে কি এরকম আর কি, আমি তোমাদেরকে ব্যাখ্যা করেই লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ইকুয়াল টু হচ্ছে 0, তো আমি দুই দিকে কি দিলাম, সমাকলন চিহ্ন দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখন এটাকে আমরা যদি করি তাহলে আমাদের একটা কি হবে, ইন্টিগ্রেশন, এই যে প্রাইম যে একটা কমে যাবে। আর আমরা জানি কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি 0 থাকে সেক্ষেত্রে আমাদের একটা কি আসবে, কনস্ট্যান্ট আসবে। তাহলে সেই কনস্ট্যান্টটা কি আমাদের এ, যেখানে যেখানে এ হচ্ছে আমাদের কি ধ্রুবক। এটা আমরা আগেও পরিচয় দিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে আবার ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা লিখব আবার এস এর সাপেক্ষে সমাকলন করি। সমাকলনও লিখতে পারো, ইন্টিগ্রেশনও লিখতে পারো, ইচ্ছা। সমাকলন করি, তাহলে যদি আমরা এটাকে আবার সমাকলন করি এস এর সাপেক্ষে তাহলে আমাদের এটা আসবে কি, এরকম আসবে যে আমার আবার এই প্রাইমটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে কি হবে, শুধু আর হবে। আর এটার সাথে আমাদের যেহেতু এস এর সাপেক্ষে করতে, তার মানে কি হবে এ এস প্লাস সি, সি বলতে এখানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে আমাদের বি, তাহলে আর ইকুয়াল টু এস প্লাস বি, যেখানে যেখানে বি হলো আমাদের কি ধ্রুবক, বি হলো ধ্রুবক। তাহলে দেখো আমরা কিন্তু এই সরলরেখা পেয়ে গেছি, মানে কাপা ইকুয়াল টু 0 থেকে সরলরেখা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখব সুতরাং এ ও বি এর সকল মানের জন্য, সকল মানের জন্য আর ইকুয়াল টু এ এস প্লাস বি একটি সরল রেখা প্রকাশ করে। এই হলো আমাদের প্রমাণ, ঠিক আছে। তারপর আমরা শেষে লিখব প্রমাণিত। ওকে, তো আমি এটা তোমাদের মনে রাখার একটা সহজ উপায় বলে দিই। সেটা হলো তুমি প্রয়োজনীয় শর্তটা যে প্রমাণ করবা, ওই প্রয়োজনীয় শর্তটা প্রমাণ করার পরে মানে উপর থেকে নিচের দিকে যে প্রমাণ করে করে আসবা, যথেষ্ট শর্তর ক্ষেত্রে তুমি নিচ থেকে উপরের দিকে যাবা, মানে ঠিক ওইটার উল্টা কাজ করবা, ঠিক আছে। ওইটাতে যেমন প্রয়োজনীয় শর্ততে তুমি কি করছিলে, ডিফারেন্সিয়েশন করছিলে, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, এখানে তুমি এস এর সাপেক্ষে সমাকলন করবা, করলেই হবে, ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখবা বা মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এটা খুবই সহজ মনে হবে। এটা মোটামুটি ২-১ বার লিখলেই, খাতায় লিখলেই তোমাদের কাছে এটা খুবই ইজি মনে হবে, ঠিক আছে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ।